সমাপ্তি অনুষ্ঠান। প্র্যাকটিক্যালি আজকে প্রথম দিন আমরা একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। নমস্কার। আমাদের পরবর্তী অনুষ্ঠান ক্রিয়েশনের নৃত্যযোগে অনুষ্ঠান আমরা এক্ষুনি শুরু করছি। শুভ সন্ধ্যা। সোশ্যাল স্কয়ারের পক্ষ থেকে উপস্থিত সকল গুণীজনকে প্রচন্ড কনকনে ঠান্ডার উষ্ণ শুভেচ্ছা। সোশ্যাল স্কয়ার নৃত্য বিভাগ ক্রিয়েশনের নারী এই নৃত্যনাট্যে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম। একই নারী ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে থাকে। শিশুকালে সরলা চপলা চঞ্চলা বালিকাটি যখন তার যৌবনে পদার্পণ করে তখন তার সীমাবদ্ধতা একটা বন্ধন, অর্থাৎ একটা সামাজিক গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। সেই নারী যখন কোনো পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে ওঠে তখন তার রূপ হয় ভিন্ন। সে তখন তার স্বামীর এক শক্তি হয়ে পাশে দাঁড়ায়। আবার সেই নারী যখন সৃষ্টির ধারক হয়ে নতুন শিশুকে জন্ম দেয় তখন সে হয়ে ওঠে মমতাময়ী করুণাময়ীর এক রূপ। তাই বলা যায় একই নারী সময় বিশেষে তার রূপ হয় ভিন্ন। আজ আমরা এই নারীর কিছু রূপ
কিছু শক্তি নিয়ে মঞ্চস্থ করতে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি কাহিনীর মাধ্যমে। এই নৃত্যনাট্যটি সংকলনে ও পাঠ্যাংশে আছেন শ্রী নিমাই মুখোপাধ্যায়, নৃত্য পরিচালনায় আছেন শ্রীমতী দুর্বা ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনায় আছেন শ্রী শান্তনু ভট্টাচার্য। বিভিন্ন ভূমিকায় রূপদান করেছেন মধুমিতা দত্ত, সৌমি ভদ্র, সঙ্গীতা ব্যানার্জি, লিপিকা মিশ্র, সুজাতা সরকার, হৈমন্তী সাহা, স্নেহা দত্ত, আর পাঠ করলাম আমি অপর্ণা চন্দ। শুরু হচ্ছে আজকের নৃত্যনাট্য নারী। নৃত্য বিভাগ ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার সুস্বাগতম। নৃত্যনাট্য নারী। যদি শক্তির প্রকাশ হয়, নারী তবে শক্তির আধার। সৃষ্টির আদি থেকে প্রায় এ কথাই প্রচলিত যে এ ধরিত্রী পুরুষ শাসিত। বাস্তবিকই হয়তো তাই, কিন্তু এর অর্থ এই নয় যে নারী হীন বল। বিশ্ব সংসারের শ্রেষ্ঠ শক্তি হল সহনশীলতা, ধৈর্য এবং সংযম। সেখানে নারীর কাছে বারবার পরাজিত হয়েছে পুরুষ। একথা আমরা বেদ বেদান্ত উপনিষদে পেয়েছি। স্বয়ং দশভুজা দুর্গার ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন শক্তি দেব্যাথর্বশীর সংস্তোত্রে বর্ণনা করা হয়েছে। দেবী দুর্গা স্বয়ং বলেছেন, আমি কখনো রুদ্র ও বসু রূপে সঞ্চরণ করি, কখনো আদিত্য ও বিশ্বদেব রূপে বিচরণ করি, কখনো মিত্র, বরুণ, ইন্দ্র এবং অশ্বিনী কুমার ভাতৃদ্বয়ের ভরণ পোষণ করি। ঠিক এইভাবেই নারী শক্তির প্রকাশ আলাদা আলাদা রূপে তাঁর সৃষ্ট অগণিত কাব্য সাহিত্যে চিরন্তন হয়ে গেছে। তিনি আর কেউ নন, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ। তাঁর সেই সব সৃষ্টির মধ্যে থেকে কয়েকটি চরিত্র এখানে উপস্থাপিত হবে নৃত্য, গীত এবং সূত্রপাঠের মাধ্যমে।
গল্পটিও বৌদ্ধ সাহিত্যের কাহিনী থেকে সংগৃহীত। জাতপাতের সংকীর্ণতা তখন প্রায় সব ধর্মেই ছিল। প্রকৃতি সে এক চণ্ডাল কন্যা। প্রখর গ্রীষ্মের দুপুরে বিহারে ফিরছেন প্রভু বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। হঠাৎ দেখলেন এক তরুণী কুয়ো থেকে জল তুলছে। আনন্দ তার কাছে জল চাইলেন।
প্রকৃতি জানায় সে চণ্ডাল কন্যা এবং তার কুয়োর জল অশুচি। আনন্দ বলে তাঁরা উভয়ই মানুষ, আর সব জলই তীর্থ জল, যা তৃষ্ণার্তকে তৃপ্ত করে, স্নিগ্ধ করে। আনন্দের সৌম্যকান্তি রূপ আর তার ব্যবহারে মুগ্ধ হয় প্রকৃতি। জীবন সম্পর্কে ভাবনা বদলে যায়, এ যেন এক নবজন্ম তার। আনন্দকে আপন করে পেতে চায় প্রকৃতি। উপায়ান্তর না দেখে জাদুবিদ্যায় পারদর্শী মায়ের সাহায্য নেয়। শেষ পর্যন্ত টেনে আনে নিজের দিকে। তার মা প্রকৃতিকে তার মায়া দর্পণে দেখতে বলে আনন্দকে, কিন্তু আনন্দের ক্লান্ত ম্লান রূপ সহ্য করতে পারে না প্রকৃতি। কোথায় গেল সেই দীপ্ত উজ্জ্বল স্বর্গীয় আলোর মতো কান্তি? ক্ষিপ্ত হয়ে ওঠে প্রকৃতি, পদাঘাতে ভেঙে ছড়িয়ে দেয় মায়ের মন্ত্রের সমস্ত উপকরণ। এরপর মা মেয়ে উভয়ই ক্ষমা প্রার্থনা করে আনন্দের কাছে। তার সত্যিকারের প্রকাশ ঘটে, মুক্ত বোধ করে এবং আনন্দময় পরমানন্দের রাজ্যে চলে যায়। প্রকৃতি অদৃশ্য নয়, মানবতার প্রতীক। সেই মানবতার পূর্ণ স্পর্শে প্রকৃতি সততই পবিত্র। প্রেম, করুণা, ভক্তি ও আত্মনিবেদনের এক মহান প্রতীক। তাই তো কবি বলেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। হে বিধাতা, পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনি সাধনার পথ। হ্যাঁ, এতক্ষণ আমরা দেখলাম চণ্ডালিকা নৃত্যনাট্যের খানিকটা অংশ। পরবর্তীতে নারী, তুমি অপরূপা, তুমি সুন্দরী,
তুমি কখনো কালী, কখনো দুর্গা, আবার কখনো সরস্বতী। এই সমস্ত রূপ ভাবনা কবিগুরুর কলমে রূপ পেয়েছে। আজ আমাদের পরবর্তীত কাহিনীতে রয়েছে নারীর সহনশীলতার আরেক শক্তির দেবী রূপে বানা হয়ে থাকলেও যখন তার সম্মানে আঘাত আসে তখন সে কালিকার রূপ ধারণ করতেও পিছপা হয় না। সেই কাহিনী মানভঞ্জন শীর্ষক রূপে কবিগুরুর কলমে প্রকাশ পেয়েছে। আর আমাদের আজকের নৃত্যনাট্যের শেষ নিবেদন মানভঞ্জন। গিরিবালা ধনাঢ্য রামনাথ সেনের একমাত্র পুত্র, গোপীনাথের স্ত্রী। সুবিশাল তিনতলা অট্টালিকার সর্বোচ্চ তলায় থাকে সে। অট্টালিকার ছাদটি উঁচু প্রাচীর বেষ্টিত। ছাদ থেকে বাইরের দৃশ্য দেখার জন্য মাঝে মাঝে একটি করে ইটের ফাঁক দেওয়া আছে। কার্যত বন্দিনী গিরিবালার বহির্জগৎকে দেখতে পাওয়ার ওইটুকুই অবলম্বন। রামনাথের মৃত্যুর পর তাঁর বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তাঁর পুত্র গোপীনাথ। নবযৌবনের জৈবিক তাড়নায় এবং উমেদার স্তাবকবৃন্দের সলা পরামর্শে ক্রমশ বিপথগামী হয়ে ওঠে। ফলস্বরূপ দলপতি হওয়ার গর্বে এবং উত্তেজনায় অন্ধ হয়ে দিনরাত আবর্তের মতো পাক খেয়ে বেড়াতে থাকে গোপীনাথ। ওদিকে অপরূপ রূপের অধিকারী গিরিবালা অধিষ্ঠান করে একা তার অন্তঃপুরের প্রজাহীন রাজ্যে, শয়ন গৃহের শূন্য সিংহাসনে। স্বামী থেকেও নেই তার একমাত্র সহচরী সুরসিকা দাসী সুধ, মানে সুধামুখী। বহির্জগতের যে সামান্য টুকরো টুকরো খবর আসে গিরিবালার কানে, তা ওই শুধু মারফত। শহরের এলিট ক্লাসের বহু বাবু পর্যন্ত যার রূপে অভিনয়ে মুগ্ধ, থিয়েটারের অভিনেত্রী সেই লবঙ্গর প্রতি মজেছে গোপীনাথ। দাসখত লিখে দিয়েছে তার নামে।
বারবার শুধুর মুখে লবঙ্গর কথা শুনে সে ভাবত ওই নারীর নিশ্চয়ই কোনো মনোরঞ্জনী বিদ্যা জানা আছে, তার জেরেই সে বশ করেছে গোপীনাথকে। একসময় তার স্বামী প্রায় পুরোপুরি সম্পর্ক বিচ্ছিন্ন করল, সে আর নিজের গৃহে আসেই না। ভেতরে ভেতরে ভয়ঙ্কর ভাবে চলতে লাগলো গিরিবালা। একদিন অতি গোপনে সুধুকে দিয়ে 2টো টিকিট কাটিয়ে হাজির হলো থিয়েটার দেখতে। সেদিন অভিনীত হচ্ছে মানভঞ্জন অপেরা। অভিমানী রাধার দুর্জয় মান হয়েছে, সে মান সাগরে কোনো ঠাঁই পাচ্ছেন না শ্রীকৃষ্ণ। শ্রীরাধার রূপের মুগ্ধতায় কৃষ্ণের কত অনুনয় বিনয় সাধাসাধি কাঁদাকাঁদি, কিছুতেই কিছু হয় না। হঠাৎই নিজেকে আবিষ্কার করে গিরিবালা। শুধু মাঝে মাঝে এসে সতর্ক করে, থিয়েটারের দর্শক আসনের আলো জ্বলে ওঠার আগে বেরিয়ে পড়তে হবে, অন্যথায় প্রথম সারিতে বসা গোপীনাথ তাদের দেখে ফেলবেন। কে শোনে সেসব কথা? তার মনে তখন একটি কথা আলোড়িত হচ্ছে, রাধিকার রূপের কাছে শ্রীকৃষ্ণের পরাভব। এভাবেই প্রতি সপ্তাহে শুধুকে সঙ্গী করে চলতে থাকে থিয়েটার দেখতে যাওয়া। প্রথম যেদিন নিজে স্বামীকে দেখল, কোন এক নটির অভিনয়ে উন্মত্ত উচ্ছ্বসিত, স্বামীর প্রতি তার প্রবল অবজ্ঞার উদয় হল। মনে হলো যদি কোনো একদিন তার রূপে আকৃষ্ট হয়ে তার পায়ের তলায় এসে লুটোপুটি খায়, সেদিন সে যেন তার স্বামীকে উপেক্ষা করে চলে যেতে পারে। তবেই তার এই ব্যর্থ রূপ, ব্যর্থ যৌবন সার্থকতা লাভ করবে।
বহুদিন পর হঠাৎ একদিন মাতাল গোপীনাথ এসে হাজির। গিরিবেলা তখন ছাদে, সরাসরি স্ত্রীর কাছে একটা আলমারির চাবি চায়। ওভাবে স্বামীর হঠাৎ আবির্ভাবে সমস্ত মান অভিমান এক লহমায় উবে যায়। চাবি এবং চাবির পাহারায় থাকা সবকিছু দিয়ে দিতে সম্মত হয় সে। তার শুধু একটি শর্ত, সেই রাতটুকু তাকে উপহার দিক তার স্বামী। বিনিময়ে তার স্বামী চারদিক লন্ডভন্ড করে চাবি খুঁজে না পেয়ে তাকে চেপে ধরে তার গায়ে যে কটি অলংকার ছিল জোর করে ছিনিয়ে নিয়ে তাকে লাথি মেরে চলে গেল। আড়াল থেকে চাকরানি শুধু সব ঘটনার সাক্ষী রইল। একবার মনে হলো আত্মহত্যা করে নিজের অতগুলো রূপ যৌবন শেষ করে দেবে। পরক্ষণেই ভাবে তাতে কিছু যাবে আসবে না। পরদিন সকালে গিরিবেলা পিতৃগৃহের দিকে রওনা দিল। সকলে অনেক নিষেধ করলেও কারো নিষেধ শুনল না, কাউকে সঙ্গেও নিল না। কলকাতা থেকে দূরে তার পিতৃগৃহ, একাই চলল সে। ওদিকে লবঙ্গকে নিয়ে কতদিনের জন্য নৌকো বিহারে বেরিয়েছে গোপীনাথ কেউ জানে না। গান্ধর্ব থিয়েটারের প্রযোজনায় মনোরমা নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করে লবঙ্গ। থিয়েটারওয়ালারা পুজোর 1 মাস আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে দিয়েছে নাটকের, কিন্তু অভিনেত্রীর দেখা নেই, মাথায় হাত তাদের। এমন সময় একটি নতুন মুখ নিজে এসে আগ্রহ জানায় সে অভিনয় করতে চায়। রূপ লাবণ্যে ভরা নবাগতাকে পেয়ে চাঁদ হাতে পায় তারা। নতুন উদ্যমে শুরু হয় রিহার্সাল। নাটক মঞ্চস্থ হওয়ার দিন কিছুটা পেছিয়ে দেওয়া হলো। হলে লোক ধরে না, শয়ে শয়ে দর্শক দরজা থেকে ফিরে যায় টিকিট না পেয়ে। খবরের কাগজেও সীমাহীন প্রশংসা। দূর দেশে সে প্রশংসার খবর পৌঁছয় গোপীনাথের কানে। শেষে আর থাকতে না পেরে চলে আসে কলকাতায়। নাটকের শুরুর দিকে একজন দাসীর চরিত্রে তার সাজসজ্জায় ঘোমটার আড়ালে মনোরমাকে একটুও চেনা যায় না। তার মুখে সংলাপও সামান্য 2-1টি, কিন্তু অভিনয়ের শেষাংশে গল্পের পরিবর্তন অনুযায়ী মনোরমা তার ধনী পিতার সঙ্গে পুনরায় স্বামীর গৃহে ফিরে আসে। বাসর ঘরে স্বামীর মুখোমুখি মনোরমা আজ রাজকন্যার সাজে। তার সৌন্দর্য চারদিক আলো করে আছে। রূপের তরঙ্গ তুলে এক অনির্বচনীয় গর্বে দর্শক মণ্ডলীর প্রতি এবং বিশেষ করে একেবারে সামনে সারিতে বসা গোপীনাথের প্রতি চকিত বিদ্যুতের মতো তীক্ষ্ণ কটাক্ষ ছুড়ে দিল। চিনতে বাকি রইল না, নাটক চলাকালীন গোপীনাথ হঠাৎ উঠে দাঁড়াল। তারপর গিরিবালা গিরিবালা
বলে চিৎকার করতে করতে স্টেজের উপর লাফ দিয়ে ওঠার চেষ্টা করলো। সবাই মিলে তাকে কোনো রকম ধরে ফেললে সে চিৎকার করে বলতে থাকলো, আমি ওকে খুন করে ফেলবো। পুলিশ এসে টানতে টানতে বাইরে বার করে দিল গোপীনাথকে। সমগ্র কলকাতা শহরের দর্শক দু চোখ ভরে গিরিবালার অভিনয় দেখতে থাকলো। একমাত্র গোপীনাথের কোনো স্থান নেই সেখানে। এভাবেই নারী শক্তি প্রকাশিত হয়েছে রবীন্দ্র সাহিত্যে। মানভঞ্জন গল্পটি মূলত স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রত্যাখ্যাত প্রেম এবং নারীর আত্মমর্যাদার এক অসাধারণ আখ্যান, যেখানে গিরিবালা নামক এক গৃহবধূ তার উদাসীন স্বামী গোপীনাথকে ফিরে পেতে নাটকে রাধা কৃষ্ণের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে নিজের মধ্যে পরিবর্তন আনেন এবং এক পর্যায়ে স্বাবলম্বী হয়ে স্বামীকে তার ভুলের জন্য অনুতপ্ত করতে সক্ষম হন। হ্যাঁ, এত অল্প সময়ে যদিও এটা দেখানো সম্ভব নয়, তবুও আমরা যতটুকু দেখলাম তাতে বুঝতে আমাদের অসুবিধা হয়নি। আর এটাকে সম্ভব করেছেন যারা, তাদেরকে আমি মঞ্চে ডেকে নেব আরো একবার। সমস্ত নৃত্য পরিচালনায় যিনি রয়েছেন শ্রীমতী দুর্বা ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনায় শান্তনু ভট্টাচার্য, তার কাছেও আমাদের অশেষ কৃতজ্ঞতা। বিভিন্ন ভূমিকায় রূপদান করেছেন মধুমিতা দত্ত, সৌমি, মঞ্চে আমি ডেকে নেব সৌমি ভদ্র, সঙ্গীতা ব্যানার্জি, লিপিকা মিশ্র, সুজাতা সরকার, হৈমন্তী সাহা, স্নেহা দত্ত। সকলকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনাদেরও। পরবর্তীতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি বিখ্যাত কাহিনী, ছোট গল্পে। সোশ্যাল স্কোয়াডের মহিলা বিভাগের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে শ্রুতি নাটক পরিণতি। নাট্যরূপ দিয়েছেন শিবব্রত দে এবং যারা অভিনয় করছেন তারা হলেন প্রতিবেশী প্রথম মহিলা মিতা চ্যাটার্জি, প্রতিবেশী দ্বিতীয় মহিলা রাধারানী ভট্টাচার্য, কাহিনী কথক শর্মিষ্ঠা রায়, হরিনারায়ণ, ইলাচন্দ, রামসুন্দর, প্রণতি দে এবং রামসুন্দরের স্ত্রী স্বপ্না মিশ্র, রায়বাহাদুর রমা সেনগুপ্ত, রায়বাহাদুরের পুত্র রুবি দাস, রায়বাহাদুরের স্ত্রী মুনমুন দে, নিরুপমা, অপর্ণা চন্দ, জনৈক ব্যক্তি রাধারানী ভট্টাচার্য। আবহতে রয়েছেন অভিজিৎ দাস। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক পরিণতি। কেন লা আবার ছ্যা ছ্যা করতে লেগেছিস কেন? মরণ দশা, তাও জানিস রে? ওই যে মিত্তির বাড়ি। মিত্তির মানে রামসুন্দর মিত্তিরের বাড়ি? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। বলি কি হলো সে বাড়িতে, তাই বল না। 5 ছেলের পর আবার কিন্নির মেয়ে হয়েছে। সে তো পুরনো খবর। আরে বাবা, মেয়ের কি নাম রেখেছে জানিস? নিরুপমা। মরে যাই, এ আবার কেমন ঢঙের নাম গা? হ্যাঁ রে, নিরুপমা নাম তো হলো, কিন্তু মানে কি? মানে আবার কি? ছাতার মাথা। ঠাকুর দেবতায় কোনো ভয় ভক্তি নেই না? কেন, আগের গুলোর নাম তো কার্তিক, গণেশ এসব ছিল। কলি ঘোর
আবার গোয়াল ঘরে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখিতে দেখিতে বেশ কয়েক বৎসর অতিক্রান্ত হইল। ছোট্ট নিরুপমা এখন বিবাহযোগ্যা হইয়া উঠিয়াছে। যোগ্য পাত্রের হস্তে নিরুপমাকে সমর্পণ করিবার নিমিত্ত রামসুন্দর নানা স্থানে যাতায়াত শুরু করিলেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। একদিন রামসুন্দরের বাল্যবন্ধু হরিনারায়ণ সহসা তাহার বাড়ি আসিয়া উপস্থিত। রামসুন্দর, রামসুন্দর, ওরে রামসুন্দর ভাইয়া বাড়ি আছো নাকি? আরে হরিনারায়ণ যে, এসো এসো এসো। তা বেশ ভালো সময়েই এসেছি। কর্তা গিন্নি দুজনেই রয়েছ। তা হ্যাঁ গা, অসময়ে বিরসিকের মতন উপস্থিত হয়ে মানে তোমাদের দুজনের মাঝে কোনো ব্যাঘাত ঘটালুম না তো? তোমার রসিকতা মাঝে মাঝে বেশ উপভোগ্য মনে হয়। যাক, যে কাজে আসা। বৌঠান, আপনিও শুনুন। বলছিলুম কি, এতটা পথ হেঁটে এলেন, একটু জিরিয়ে জল টল খেয়ে তারপর না হয় কথাবার্তা বললে হয় না? না বৌঠান, এ এমন কথা যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে তা উপস্থাপন করা আবশ্যক। নীরুর বিয়ের ব্যাপারে পাত্র সন্ধানের জন্য কতজনকে বলেছিলেন? চেনা জানা হিতৈষী কাউকে তো আর বলতে বাকি রাখিনি, এমনকি বারবার তোমাকেও। হ্যাঁ বলেছ, এবং সেই সন্ধান নিয়েই আমি এসেছি। মোহনপুরের রায় বাহাদুরকে চেনো তো? ও বাবা, তিনি তো মস্ত প্রতাপশালী রায় বাহাদুর, অনন্ত ধন সম্পদের অধিকারী। হ্যাঁ, সেই রায় বাহাদুরের পুত্র, কোথাকার যেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার বিয়ে দেবার জন্য রায় বাহাদুর চেষ্টা চরিত্র করছেন। ছেলে খুব ভালো এবং উচ্চশিক্ষিত। তুমি একবার নিজেই গিয়ে দেখো না। তুমি খেপেছ হরিনারায়ণ? ওই মস্ত ঘরে আমার নিরু? না, এত ভাগ্যবান আমি নই। কেন, সবকিছু কি তুমি অর্থের মাপকাঠিতে বিচার করবে? আমাদের নিরুই বা কম কিসে? রূপে, গুণে, বুদ্ধিতে অমন মেয়ে আজকালকার দিনে পাওয়া ভার, একথা আমি হলফ করে বলতে পারি। কিন্তু আরে বাবা, এত ইতস্তত করার আছেটা কি? হ্যাঁ, একবার যাওই না, এত জায়গা তো যাওয়া আসা করছো, বলা তো যায় না। ঠিক ঠিক কথা বলেছেন বৌঠান, একবার দেখোই না গিয়ে। বেশ, তোমরা যখন বলছো যাব। ওই গো নিরুর মা, বলি গেলে কোথায়? এই তো আসছে। আরে এসো এসো। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, আরে বসো তো। তোমার সঙ্গে না আলাপ আলোচনা না করে একেবারে পাকা কথা দিয়ে এলুম। মা, পাকা কথা মানে? যে সে কথা নয়, বুঝলে নিরুর মা, খোদ রায় বাহাদুর। রায় বাহাদুর এখন আমাদের বেআই মশাই হতে চলেছেন। মা, মা গো, জয় মা বিপদনাশী। এ কি শুনছি মা? কিন্তু ও তো মস্ত ঘরে আমার নিরু মা। তা হ্যাঁ গা, তুমি কি সত্যিই পাকা কথা দিয়ে এসেছো? হ্যাঁ, সে তো বললুমই, কিন্তু পাওনা গন্ডা 10,000 টাকা নগদ। 10,000? হ্যাঁ, আর 20 ভরি সোনা, আর ধরো গিয়ে খাট, পালঙ্ক, বাসন কোসন। না না, এ তো একেবারেই অসম্ভব। গিন্নি, মানছি যে আমাদের মতো সংসারে এক ভয়ানক চাপ, কিন্তু এমন সুপাত্র তো হাতছাড়া করা যায় না। তুমি এত আয়োজন করবে কিভাবে? সে ব্যবস্থা আমি প্রায় করেই এসেছি। চৌধুরী বাবু আর সামন্ত মশাইয়ের কাছ থেকে না হয় সুদেই 1020 টাকা ধার করব, আর আর শ্রীপতি বাবুর কাছে বাড়িটা বন্ধক রেখে। না না, তা হয় না, আর ছেলেদের কথাও তো ভাবতে হবে। শেষে এত টাকার দেনা নিয়ে যদি শোধ না করা যায়, তবে ওরা তো পথে বসবে। সব বুঝি গিন্নি, সব বুঝি, কিন্তু এমন সুপাত্র
দেখবে মা আমার সুখী হবে। রায় বাহাদুর মশাই বাড়ি আলোয় ভরিয়ে দেবে আমার নিরু। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। রামসুন্দরের বন্দকি বাড়িটি আলোয় ঝলমল করিয়া উঠিল। এত আনন্দের মাঝেও কোথায় যেন আতঙ্কের ভ্রুকুটি আস্ফালনে রামসুন্দর প্রমাদ গুনিতে লাগিলেন। হয়তো যে কোনো মুহূর্তে তাহার আশা আয়োজন সব ভাঙিয়া খান খান হইয়া যাইবে। বিবাহ বাসরের একটু নির্জনে আসিয়া রায় বাহাদুর রামসুন্দরকে বলিলেন, মিত্তির মশাই, আগে আপনি কিন্তু কথার খেলাপ করলেন। বেয়াই মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করব না মানে? লগ্ন যে সমানত, এখনো যে 6-7 টাকা। হ্যাঁ, ওই টাকা আপনার হাতে তুলে দেব। আসলে আজ সকালে একজন অতিরিক্ত সুদে কিছু টাকা দেবার অঙ্গীকার করেছিল। দেখুন মশাই, কে কোথায় কি অঙ্গীকার করেছিল এসব ভাবলে তো আমার চলবে না। চুক্তি মতো আপনি টাকা দেবেন, আমিও আমার পুত্র অর্থাৎ বরকে সভাস্থ করব। হ্যাঁ, এমন কথা বলবেন না রায় বাহাদুর মশাই। আমি আপনার কাছে করজোড়ে মিনতি করছি। আমি কথা দিচ্ছি, চুক্তি মতো সবকিছু আমি মিটিয়ে দেব। আমার নিরুমায়ের এতে অকল্যাণ হবে। আপনি যতই কাতর মিনতি করুন মিত্তির মশাই, আমি কিন্তু এক কথার মানুষ। বাজারে পণ্য কেনা বেচায় আমি দরাদরি পছন্দ করি না। আর এসব ব্যাপারে যারা কথার খেলাপ করে তার সঙ্গে বাক্যালাপেও আমি ঘৃণা বোধ করি। রায় বাহাদুর মশাই, বাবা, তোমার সঙ্গে কতগুলো কথা বলা দরকার। তুমি আবার এখানে কেন? তোমাদের কথাবার্তা আমি সব শুনেছি। এ ব্যাপারে তোমার কোনো কথা বলা শোভা পায় না। যা বলা আমিই বলছি। যাও, তুমি বরের গাড়িতে অপেক্ষা করো। কিন্তু কোনো কিন্তু না, যাও। বাবা, নতুন কুটুমের সঙ্গে এমন আচরণ কি ঠিক হচ্ছে? ঠিক বেঠিকের সংজ্ঞা কি এখন তোমার কাছে শিখতে হবে? তোমাকে যা বলা হচ্ছে তাই করোগে, যাও। যদি ধৃষ্টতা মনে হয় তবে আগাম মার্জনা চেয়েই বলছি। এই ব্যাপারে কেনা বেচা দরদামের কথা বুঝি না। আমি বিয়ে করতে এসেছি, বিয়ে করে তবেই যাব। কি? তুমি আমার মুখের ওপর এভাবে কথা বলতে পারলে? হবেই তো। তোমরা যেসব আজকালকার ছেলে, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা এসব তোমাদের বৃথা। ছি ছি। বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। নিরুপমার বিবাহ সম্পন্ন হইল ঠিকই, কিন্তু স্বয়ং নিরুপমাও সব জানিয়া রামসুন্দরের নিকট কাঁদিয়া বলিল যে, বাবা, বাবা, হ্যাঁ, তারা কি আর আমায় তোমাদের কাছে আসতে দেবে? বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে। কেন আসতে দেবে না? আমি নিজে গিয়ে আমার মাকে নিয়ে আসবো। বাবা। না, রামসুন্দর পারলেন না। পাওনা গন্ডার হিংস্র দংশনে পরিস্থিতি এমনই জটিল হইয়া উঠিল যে বেয়াই বাড়িতে তাহার কোনো প্রতিপত্তি নাই। রায় বাহাদুর বাড়ির ভৃত্যরা পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে। কোনোদিন তিনি মেয়েকে একটিবার হয়তো চোখের দেখা দেখিতে পান, আবার কখনো তাও পান না। এভাবে একলা বসে মেয়ের কথা ভেবে আর কত চোখের জল মুছবে? জানলে নিরুর মা, এখন মনে হয় এত বড় ঝুঁকি না নিলেই ভালো করতুম। এমন অপমান আর সহ্য হয় না। একবার ভাবি যেভাবেই হোক টাকাটা শোধ করে মাকে একবার নিয়ে আসি। কিন্তু যে ঋণের বোঝা কাঁধে চেপেছে পাওনাদারদের নজর এড়াবার জন্য, এখন নানা রকম নিজ পথ আমাকে অবলম্বন করতে হচ্ছে। ওদিকে মেয়েটাকেও না জানি কত নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে। এই যে মেয়ে, এই যে মেয়ে, বলি কাকে চিঠিপত্র লেখা হচ্ছে? আগে আগে আপনার ছেলেকে এতগুলো চিঠি ডাকে দিল, একটারও উত্তর
উত্তর এলো না। কেমন আছেন? ঢঙের কথা শুনলে না গা জ্বলে যায়। খুব কপাল করে এসেছিলে বলে আজ রায় বাহাদুর বাড়ির অন্নভোগ করছো। মা, ও নামে ডাকবে না আমাকে। সবাই যেমন মা ঠাকুরুন বলে সেভাবেই ডাকবে। বলি, বাপকে বাকি টাকার ব্যাপারে কিছু বলেছো? বাবা কথা যখন দিয়েছেন তখন আজ হোক কাল হোক টাকা নিশ্চয়ই দিয়ে দেবেন। দেখে তো বাপু মনে হয় না। এমন ভাবে প্রতারণা করবে জানলে কে সব আবর্জনা ঘরে তুলতো। তোমার বাপকে দেখে তো বেশ ভালো মানুষ বলেই মনে হয়েছিল। এখন বুঝতে পারছি কত বড় মিথ্যাবাদী। মা, ওভাবে বলবেন না মা, দোহাই আপনার। বলবো না মানে? বাকি টাকা আজও শোধ হলো না। শোনো, যতদিন এই টাকা শোধ না হয় ততদিন তুমি এ বাড়ির স্ত্রী হিসাবে কোনো মর্যাদা বা যত্ন পাবে না। মা, প্রয়োজনে দাসীর জীবন কাটাবে এখানে। এ বাড়িতে আমার তবে কোনো মর্যাদা নেই? না, নেই, কোনো অধিকার নেই। মা, মনে রেখো, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে তুমি এখানে ঢুকেছো। তোমার বাপ যদি পুরো দাম দিত তবে না হয় তুমি পুরো যত্ন পেতে। বুঝলে নীরুর মা, আমার মন বলছে মাকে ওরা খুব নির্যাতন করছে। কতদিন হয়ে গেল মেয়েটার মুখটাও একবারটি দেখতে পাইনি। এই অপমান আর যে সহ্য হয় না। এবার যেভাবে হোক ওই টাকা আমি শোধ করবই। এই বসত বাড়ি আমি বিক্রি করি। না না, তা করো না, তাতে যে ছেলেরাও গৃহহীন হয়ে পড়বে। তাছাড়া আমাদের নাতি নাতনি। আমি তো অবুঝ নই নীরুর মা, সবাই আমার কাছে সমান। কিন্তু কিন্তু মন বলছে নীরু ভালো নেই। যে মেয়ে আমার রাজকন্যে সে ভালো নেই। আমি আমি নিশ্চিত মা আমার ভালো নেই। তোমার ভাবনা ভুলও তো হতে পারে। কেন? তোমার মনে কুড়াচ্ছে না? আমার মনে হয় মা আমাদের ভালোই আছে। না, নেই। নিরুপমা আমার ভালো নেই। তুমিও বোঝো, তুমিও জানো, তবুও সত্যিটাকে স্বীকার করতে চাইছো না কেন? তবে তুমি কি করবে? ওই যে বললাম, বসত বাড়ি বিক্রি করে। না না, এই ভয়ানক সিদ্ধান্ত তুমি নিও না। কিন্তু আর যে কোনো পথ নেই নীরুর মা। তুমি কি চাও তার অক্ষম পিতার জন্য নীরুর জীবনটা শেষ হয়ে যাক? তার চেয়ে বেআই মশাইকে বুঝিয়ে বলে যদি আর কিছু সময় পাওয়া যায়। সে কি আর বলিনি? উনি কোনো কথাই শুনবেন না। আমাদের জামাই বাবাজিকে বললে হয় না? বাবা জীবনের সাথে পত্র মারফত কোনো যোগাযোগ করতে পারছি না। এমনকি নিরুমাও বেশ কটি পত্র পাঠিয়েছে, কিন্তু কোনো উত্তর আসেনি। হে ঠাকুর, এ কি বিপদে ফেললে আমাদের। পরীক্ষা নিচ্ছে গো, পরীক্ষা নিচ্ছে, আমাদের পরীক্ষা নিচ্ছে। প্রভু, কষ্ট তুমি দাও, কিন্তু সেই কষ্ট সইবার ক্ষমতা কেন দিলে না? না, স্ত্রীর সহিত আলাপ আলোচনা করিয়া কোনো পথ বাহির হইল না। অবশেষে রামসুন্দর মনস্থির করিলেন যে নিজের বাড়ি বিক্রয় করিয়া সেইখানেই ভাড়া থাকিবেন। কাজটি এমন গোপনে করা হইল যে ক্রেতা ও বিক্রেতা ব্যতীত আর কেহ জানিল না। যে পাপ আমি করলাম তার কোনো মার্জনা হয় না। আমার স্ত্রী, ছেলে ও নাতি নাতনিদের মাথার উপর থেকে ছাদটা আমি কেড়ে নিলাম। হয়তো কোনো একদিন ওরা নিজেরাই কিছু একটা তৈরি করে সুখে থাকবে, কিন্তু অপমানের জ্বালায় আমার নীরু হয়তো মরেই যাবে। না, যাই, বেআই মশাইকে টাকাটা দিয়েই আসি। রামসুন্দর বাবু টাকা লইয়া বেআই বাড়িতে গেলেন, কিন্তু মর্যাদাহীন প্রাণীকে যেভাবে আপ্যায়ন করা হয় সেইভাবেই রামসুন্দর এ ঘর ও ঘর পার হইয়া নিরুপমার ঘরে গেলেন। মা, মারে, মা, আমি এসেছি।
এসেছি। মা, এই দেখ তোর বাবা এসেছে। বাবা, কাঁদিস না মা, কাঁদিস না, বাবা, কাঁদিস না। তোমার তোমার চেহারার এই কি দশা হয়েছে বাবা? মা, দাদারা, বৌদিরা, বাচ্চাগুলো কেমন আছে বাবা? ভালো, ভালো আছি মা। এবার পুজোয় তোকে আমি বাড়ি নিয়ে যাবই। কিন্তু কিন্তু বাবা, আমাকে আমাকে নিয়ে যেতে গেলে সে তো অনেক টাকা জমা করতে হবে। মা, টাকা টাকা টাকাই সব। টাকা ছাড়া মানুষের মর্যাদা নেই বাবা। মা, দুঃখ করিস না মা, এবার তোর মর্যাদা তুই ফিরে পাবি। কিন্তু কিসের কিন্তু? মারে, তোর বাবাকে কি তুই এতই অক্ষম ভাবিস? এই 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 দেখ, পুরো টাকাটাই আমি সঙ্গে এনেছি। বাবা, এত টাকা, এত টাকা তুমি কোথায় পেলে? বলো বলো বাবা, এত টাকা তুমি কোথায় পেলে বলো। সে আমার এক হিতৈষী দিয়েছে। বাবা, তুমি তুমি আমার মাথা ছুঁয়ে বলো তো, মা, বলো তো তুমি যা বলছো তা সত্যি বলছো? ওভাবে আমায় বলতে বলিস না মা। তবে তবে এত টাকা এলো কোথা থেকে? বাবা, বাবা, তুমি কি আমাদের আমাদের বাড়ি বিক্রি করেছো? হ্যাঁ হ্যাঁ, আমাকে তাই করতে হয়েছে। বাবা, মা, বাবা, এ তুমি কি করলে বাবা? আমার জন্য তুমি তো সবাইকে ভাসিয়ে দিলে বাবা। আমার জন্য মানুষগুলোর কথা ভাবলে না। ওরা যে পথে বসবে বাবা। কথার খেলাপ করে কি আমি নরকগামী হব? বাবা, আমার সত্য পালনের জন্য বাড়ি আমাকে বিক্রি করতেই হবে। কিসের সত্য বাবা? মা, সব কিছুর মাপকাঠি কি টাকা দিয়ে হয়? মা, শোনো শোনো বাবা, তুমি যদি আর 1 টাকাও আমার শ্বশুরকে দাও, তাহলে তাহলে তোমার মেয়ের মরা মুখ দেখবে। এই আমি তোমার গা ছুঁয়ে বললো। ছি মা, ছি, অমন কথা বলতে নেই। বাবা, যদি টাকা আমি দিতে না পারি তাহলে তো তোর আরো অপমান। না না বাবা, না, টাকা যদি দাও তাহলে যে আরো বেশি অপমান। আচ্ছা আচ্ছা বাবা, মা, বল। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? মা, টাকা যতক্ষণ আছে ততক্ষণ আমার দাম। মারে, বাবা, বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে ছোট করো না বাবা। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চায় না। মা, তুই বুঝতে পারছিস না, এই টাকা না পেলে ওরা তোকে যেতে দেবে না। না দেবে, কিছু তো করার নেই। আর তুমিও আমাকে নিয়ে যেতে এসো না বাবা। ব্যর্থ মনোরথে রামসুন্দর টাকা লইয়া বেয়াই বাড়ি ত্যাগ করিলেন। শ্বশুর বাড়িতে নিরুপমার মর্যাদা আরো হীন হইল। মনের অবনতির সঙ্গে সঙ্গে নিরুপমার শারীরিক অবহেলাই তাহাকে গুরুতর অসুস্থ করিয়া তুলিল। একদিন বাড়ির দাসদাসীদের নিকট জানিতে পারিয়া শাশুড়ি আসিয়া তাকে জিজ্ঞাসা করিলেন, এই যে নবাবের বাড়ির মেয়ে, বলি এই যে নবাবের বাড়ির মেয়ে, দাস দাসীদের মুখে খবর পেলুম তোমার নাকি শরীর খারাপ, খাওয়া দাওয়া নাকি বন্ধ করে দিয়েছ। গরিব ঘরের অন্ন ওনার মুখে রোচে না, দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো না দিনে দিনে যেন পুরা কাঠ হয়ে যাচ্ছে। বাবা, মা, আমার ভাইদের
একবার দেখবো মা। ওসব ন্যাকামি রাখো, খালি বাপের বাড়ি যাবার মতলব। আপনার ছেলেকেও কতদিন দেখি না। যে মেয়ের বাপ প্রতারণা করে সে মেয়ের মুখও বাছা হয়তো আমার দর্শন করতে চায় না। মা অমন কথা বলবেন না মা। আমার বোধহয় সময় শেষ হয়ে আসছে মা। বলি তুমি শেষ হবে কেন? তুমি না থাকলে এ সংসার জ্বালাবে কে, পোড়াবে কে? আমি যে সংসারের মঙ্গল চেয়েছিলাম, দেনা পাওনার হিসেবে গরমিলে আমি যে শেষ হয়ে এলাম। এই 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 অমন করছিস কেন? দাঁড়া, তোর ঢঙের কেতটা আমি ছাড়াবই। আগে একটু শরীরটা ঠিক কর, তারপর। এই কে আছিস? একটিবার ভুবন ডাক্তারকে খবর দে তো। মা ঠাকুরুন, মা ঠাকুরুন। আবার কি হলো? বলি তোরা কি সংসারটা নিয়ে এক মুহূর্ত আমায় ভালো কিছু ভাবতে দিবি নে? আগে দাদা বাবুর চিঠি। ও পড়, একটু জোরে পড়িস। পরম পূজনীয় মা, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। স্ত্রী? হুঁ, কি স্ত্রী যে তুমি ঘরে এনেছিলে তা যদি একবার জানতে। শোন, আগে কর্তামা। তোদের দাদা বাবুর উদ্দেশ্যে আমি যা বলছি লেখ। বলুন কর্তামা। লেখ, বাবা তোমার আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি। সম্বন্ধ? হ্যাঁ হ্যাঁ, সম্বন্ধ। অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। অতএব অবিলম্বে ছুটি লইয়া আসিবে। লিখেছিস? আগে হ্যাঁ কর্তামা। আরো লেখ, এবারে 20। হ্যাঁ, 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়।